তারা সমুদ্র আজ গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারাকে কথাটা গতকাল বলা মাত্রই মেয়েটা ভীষণ খুশি হয়েছিল। খুশি হয়ে আবারও জড়িয়ে নিয়েছিল সমুদ্রকে। ঠিক এই কাজটার জন্যই তো সমুদ্র সব সারপ্রাইজ তারাকে আলাদা দিতে ভালোবাসে। না হলে তো এই জিনিসটা সে মিস করবে। এক সপ্তাহে তারাকে বেশ ভালোই চিনে নিয়েছে। চিনবে নাই বা কেন, তারার প্রতিটি কাজে যে নজর রাখে সে। খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে তারা কাজ, মুখের ভঙ্গিমা সব কিছু। ব্যাগ গুছাতে গুছাতে এসবে ভাবছিল সমুদ্র। তখনই তারা রুমে ঢুকতে ঢুকতে বলল, আচ্ছা আমরা যাব কখন? এই প্রশ্নটা সকাল থেকে না হলেও 10 বার করে ফেলেছে তারা। আর সমুদ্র উত্তর দিয়েছে বারবার। প্রশ্নটা আবারও শুনে বিরক্ত হয় না সমুদ্র, বরং সমুদ্র মুচকি হেসে জবাব দেয় আরেকটু পর। তারা সমুদ্রের গোছানতে থাকা ব্যাগের পাশে বসে পড়ল। তারপর গালে হাত দিয়ে বলল, আর একটু পর তো কখন থেকে বলছেন? সমুদ্র লাস্ট শার্টটা ভরতে ভরতে বলল, এই তো আরেকটু পর। আমি রেডি হয়ে নেই। আপনার রেডি হতে হবে? ওমা, রেডি হব না? না হলেও চলবে? সমুদ্রের তারার কথা শুনে দুষ্ট হেসে বলল, কেন? তারা মুখ ভর্তি করে হাসল। উঠে দাঁড়িয়ে বলল, কারণ আপনি রেডি না হলেও ভালো লাগে। এই প্রথম তারার মুখে নিজের প্রশংসা শুনে কেমন যেন আনন্দ হচ্ছে সমুদ্রের। আর কেউ কখনো প্রশংসা করলে এতটা ভালো লাগেনি যতটা তারা করার পর হচ্ছে। সমুদ্র ব্লাশিং হয়ে বলল, সত্যি? একদম। আপনার এই শার্টে খারাপ কি? রেডি না হলেও চলবে। সমুদ্র মুচকি হেসে মাথা চুলকে বলল, তারা, তোমাকে যদি বলি যে তোমায় আমার থেকেও বেশি সুন্দর লাগছে, তখন কি বলবে? সমুদ্রের কথা শুনে তারা চুপ হয়ে গেল। মিটিমিটি হেসে বারান্দার দিকে তাকিয়ে বলল, আপনার কাছে আমি সুন্দর? সমুদ্র হালকা হেসে তারার দিকে একটু এগিয়ে গেল। তারার মুখের মিটিমিটি হাসিতে নিজের নজর রেখে বলল, সবচেয়ে সুন্দর। তারা এবার সামনের দিকে তাকালো। চোখ পড়ল সমুদ্রের চোখে। স্পষ্ট গড়ে চলে গেছে সমুদ্র। আর তারা লুফে নিতে লাগলো নতুন এক অনুভূতি। এভাবে কখনো কেউ তার প্রশংসা করেনি। বাবার মুখের প্রশংসা শুনিনি কতদিন হয়ে গেল। বাবার মায়ের পর সমুদ্রই তার প্রশংসা করছে। আলাদা রকম এক অনুভূতি হচ্ছে। তারার দিকে অপলক তাকিয়ে থেকে সমুদ্র আবারও বলল, তারা, তোমার মাঝের সবচেয়ে বেশি কোনটা মুগ্ধ করে আমাকে জানো? তারা সমুদ্র দিকে তাকিয়েই বলল, কোনটা? বারবার শুনতে ইচ্ছে করছে তারার। এই কেমন অনুভূতি? অন্য কেউ বললে তো এমন অনুভূতি হতো না। সমুদ্র বলার পর কেন বারবার শুনতে ইচ্ছে করছে? এটাই কি ভালোবাসা? সমুদ্র তারার কথা শুনে মুচকি হেসে বলল, তোমার কাজল লেপ্টে থাকা চোখগুলো। তুমি যখন চোখ বড় বড় করে তাকিয়ে থাকো, নিজের কৌতূহল প্রকাশ করো, বেশ ভালো লাগে আমার। নিজের অজান্তেই হেসে দিল তারা, যে সে হাসি নয়। হাসির মধ্যে লাজুকতা উপলব্ধি করল সমুদ্র। তার তারাকে নতুন রূপে বারবার আবিষ্কার করছে। এ লজ্জামাখা হাসির জন্য মরতেও সে প্রস্তুত। আসমকা বুকে হাত রেখে গোড় লাগা গলায় বলে উঠল, মার ডালা। কে মারল? পিছন থেকে জেসির কণ্ঠ শুনে ঘোর কাটল সমুদ্রের। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পিছনে ফিরে বলল, তুই? জেসি? জেসি দুষ্ট হেসে এগিয়ে আসতে আসতে বলল, হ্যাঁ আমি। বল না, কে মারল? তারা সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, আমি রাজার সাথে কথা বলতে যাচ্ছি। অনেকদিন কথা হবে না তো? সমুদ্র মাথা নাড়ালো। তারাও লাজুক হেসে চলে গেল। জেসি সমুদ্রের কাঁধে নিজের কাঁধ ঠেলে বলল, তুই তো এই বাচ্চা মেয়ের মধ্যেই ডুবে গেলি। সমুদ্র মুচকি হেসে ব্যাগে চেইন লাগাতে লাগাতে বলল, তোর কি? লাইক সিরিয়াসলি? আমার কি? আমার বোন লাগে। হাহ, আমি বিয়ে না করলে তোর বউ কেমনে হইতো? বিয়ে তো করতেই চাসনি, আমার জোরে করেছিস। জেসির ভাব নেওয়াতে সমুদ্র জেসির মাথায় টোকা মেরে বলল, তুই ভালো করে জানিস যে আমার যদি মত না থাকতো তাহলে কেউ মরে গেলেও এই বিয়ে করতাম না। সে যাই হোক। বলতে বলতে বিছানায় বসে পড়ল জেসি। দুষ্ট হেসে চোখ টিপে বলল, এখন এমন পাগলি হলি যে গতকাল আমার রুমে গিয়ে শুয়ে পড়লি, তাও জড়িয়ে ধরে। সমুদ্র থতমত খেয়ে গেল। তার তো মনেই ছিল না যে সে জেসির রুমে। নিজের মতোই তারাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গিয়েছিল। জেসি সমুদ্রের বিষয়টা বুঝতে পেরে আবারও দাঁত কেলিয়ে বলল, আহারে কি ভালোবাসা! আর প্রথমে কি বলেছিলি? বাবা, কোন আক্কেলে তুমি একটা 14 বছরের মেয়েকে আমার উপর ঝুলিয়ে দিচ্ছ? লাস্ট কথাগুলো নাটক করে সমুদ্রের মতোই বলল জেসি। সমুদ্র হেসে ফেলল। আসলেই তো, সে কি আর জানতো যে মেয়েটাই তার রানী হবে, মনের রানী? তবুও জেসির কান ধরে বলল, তুই জানোস তাই না? এহ, উফ, কান ছাড়। জানবই তো,
আমি দরজায় দাঁড়িয়ে সব শুনেছিলাম। সমুদ্র কানটা আর একটু চেপে ধরে বলল, গতকাল রাতে কইছিলি? জেসি আবার কান থেকে হাত সরিয়ে ডোক গিলল। ব্রু কুচকে গেল সমুদ্রের। কান ছেড়ে দিয়ে বলল, কি হলো, কোথায় ছিলি? জেসি আমতা আমতা করে বলল, পানি আনতে নিচে গেছিলাম। পানি আনতে এতক্ষণ লাগলো? আমি তো জেগেছিলাম 1 ঘন্টার মতো। জেসি চুপ করে রইল। কি বলবে বুঝতে পারছে না। সত্যিটা যে লুকাতে হবে। জেসিকে চুপ করে থাকতে দেখে সমুদ্রের সন্দেহটা যেন গাঢ় হলো। কি লুকাচ্ছে জেসিকা তার কাছ থেকে? আবারও ব্রু কুচকে বলল, কি হলো বল, কই ছিলি এতক্ষণ? আসমকাই জেসি কেঁপে উঠল। পরিস্থিতি সামাল দিতে জোরপূর্বক হেসে বলল, আমি এসেছিলাম, কিন্তু পরে তোকে দেখে চলে গিয়েছিলাম বাবার পাশের রুমটায়। তুই তো আর তোর রুমে ঢুকতে দিস না, তাই অন্য রুমে থাকতে গেলাম। আমাকে তো ডাক দেওয়া যেত না, মানে ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না। জেসির কথাগুলো সমুদ্রের বিশ্বাস হলো বলে মনে হয় না। আর কিছু বলতে যাবে তখনই তারা বারান্দা থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল, উফ, কখন যে যাব, এমন অলস মানুষ আমি একটাও দেখিনি, এখনও দাঁড়িয়ে আছে। বলি রেডি কি হবেন না? তারার কথা শুনে জেসির বিষয়টা ভুলে গেল সমুদ্র। তারার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, এই তো যাচ্ছে মিসেস তারা আহমেদ। তারা মুখ ফুলিয়ে বলল, পুরোটা হয়নি, বাবা বলেছে মিসেস বর্ণা আহমেদ তারা। ও আচ্ছা আচ্ছা, মিসেস বর্ণা আহমেদ তারা। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, আপনি আর মুখ ফুলিয়ে রাখবেন না। সমুদ্র ওয়াশরুমে যেতে যেতে অসহায়ভাবে মনে মনে বলল, এই মেয়ে বারবার মুখ ফুলিয়ে কি লোভ দেখায় আমাকে। গ্রামের রাস্তায় বড় গাড়ি ঢুকতেই খবরটা জাহানারা বেগমের কাছে পৌঁছে দিতে বেশি সময় লাগলো না গ্রামের লোকজনের। জাহানারা বেগমও বেশ ভালোভাবে বুঝলেন যে তারা আসছে, তাই তো বিছানায় বসে পান চিবোতে চিবোতে মেয়ে কুসুমকে বললেন, তাড়াতাড়ি করে ভাত চড়াই দে, আর আলিরে কইয়া দে যেন বাজার থেকে বড় মাছ আনে, আর হুন খামার থেকে মোরগ নিয়ে ভালো করে কষায় রানবি। কুসুম মুখ ভেংসি কেটে নাকি কান্না কেঁদে বলল, আমি রান্না করবো? কিছু পাইতে হইলে কিছু করতে হইব, তুই রানবি। আর আহমেদ সাহেবের পোলাও তো আইতেছে, যাইতেছি, তারার জন্য এই অবস্থা, না হলে আজ আমিও এমন বড় গাড়ি কইরা আইতাম। জাহানারা বেগম হাসতে হাসতে বললেন, এটা তো এখনো সম্ভব। মায়ের কথা শুনে খুশি হয়ে গেল কুসুম। পাশে বসতে বসতে বলল, কেমনে মা? হেটা তোরে আমি পরে কমো, আগে গিয়া ভালো করে রানবি। আচ্ছা, আর হুন, তোর ঘরটা তারা সমুদ্রের দিবি, আর তুই আমার ঘরে থাকবি, ওই ঘরটাই পাকা করা। কিন্তু জাহানারা বেগম কুসুমের কুচকানো মুখের দিকে তাকিয়ে চোখ রাঙালেন। তারপর বললেন, যেটা কইছি ওইটাই কর, বেশি কথা কইবি না। বলে কুসুম মন খারাপ করে চলে গেল। তারও তো ইচ্ছে করছে তারার মতো বড় বউ হতে। তারার দ্বারা কি আর এসব হয়? বিয়ের দিন তারাকে কি সুন্দর করেই সাজিয়েছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। এদিকে জাহানারা বেগম মনে মনে ভাবতে লাগলেন, তারা জায়গা হইলেও রাস্তায় আমার রান্না করে, আর ও কিনা বড় বাড়ির বউ হইব? জীবনীও না, আমি হইতে দিব না। আহো আহো, আমিও আমার কেরামতি দেখাই। সমুদ্রের হাত ধরে বাড়িতে ঢুকতে কুসুম দৌড়ে এলো তারার সামনে। তারাকে ভালো করে দেখতে দেখতে বলল, কিরে তারা, কেমন আছিস? তারা কুসুমকে দেখে মুচকি হেসে বলল, ভালো আছি গো। মা কই? ভিতরে আছে। আমি যাই বলে চলে যেতে নিতে আবারও দাঁড়িয়ে পড়ল তারা। সমুদ্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, যাই? সমুদ্রে হেসে সায় দিল। তারাও মায়ের ঘরের দিকে এগিয়ে গেল। সমুদ্র কুসুমের দিকে একবার তাকালো। কুসুম লাজুক হেসে বলল, আহেন, আপনারে ঘর দেখাই দেই। সমুদ্র কুসুমের এমন হাসিতে বর্গে গেলেও নিজেকে সামলে নিল। এগিয়ে চলল কুসুমের পিছনে পিছনে। কুসুম তারা থেকে 2 বছরের বড়, জেসির সমান, তাই যথেষ্ট বুদ্ধি আছে ওর। মায়ের মতো করে কেন সেটাই বুঝতে পারে না সমুদ্র। এই মেয়ে থেকে একটু সাবধানেই থাকতে হবে, নয়তো খুব বড় ঘটনা ঘটে যেতে পারে ভেবেই জোরে শ্বাস ফেলল সমুদ্র। এদিকে জাহানারা বেগমের ঘরে ঢুকতেই জাহানারা বেগম কাঁদো কাঁদো গলায় বললেন, তারা, মা তুই আইসস? তারা যেন মুহূর্তেই গলে গেল। জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো মা? তোরে ছাড়া কি ভালো থাকা যায়? তারা মায়ের এতটুকু আদরে বিয়ের আগে সব কিছু ভুলে গেছে। মাকে জড়িয়েই বলল, তোমাকে অনেক মনে পড়েছে মা। আমারও। জামাই কোথায়? কুসুম আপা মনে হয় ঘরে নিয়ে গেছে। ও, কুসুম কাম শুরু করে দিছে, মনে মনে বলছে। কথাগুলো মনে মনে বলেই হাসলো জাহানারা। ঠিক তখনই দরজার কাছ থেকে সমুদ্র বলে উঠল, আসসালামু আলাইকুম শাশুড়ি মা। জাহানারা বেগম দরজার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসলেন।
মনে মনে বললেন, কুসুম আর একটু সময় আটকাইয়া রাখবার পারল না? সমুদ্র এগিয়ে এসে তারার হাত ধরে মুচকি হেসে জাহানারা বেগমকে বলল। উত্তরটা দিলেন না। হুঁশ ফিরল জাহানারা বেগমের। হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। এত বড় জবাব! মনে হয় আমার আশাতে বেশ খুশি হয়েছেন শাশুড়ি আম্মা। জাহানারা বেগম জোরপূর্বক হাসলেন। সমুদ্রের কথাগুলো মোটেও সুবিধার লাগছে না তার কাছে। এদিকে সমুদ্র মনে মনে ভাবছে, আমার আদরিনীর উপর করা প্রত্যেকটা কাজের প্রতিশোধ আমি নিব শাশুড়ি আম্মা। শুধু অপেক্ষায় থাকুন, দেখুন না ঠিক কী করি আর বা করাই আপনি আর আপনার মেয়েকে দিয়ে। বলে বাঁকা হাসল সমুদ্র। আর তারা মুচকি হেসে মায়ের দিকে তাকিয়ে আছে। আপনি শুনুন না আমার কথাটা, বোঝার চেষ্টা করুন। তারার কথায় আরও রেগে গেল সমুদ্র। পায়ের কাছে বসে উপরে তাকিয়ে তারাকে উদ্দেশ্য করে বলল, কি বুঝবো? হ্যাঁ, কি বুঝবো? এত বড় একটা কাণ্ড করার পরেও কেউ বুঝাতে চাইছ? তারা মাথা নিচু করে ঠোঁট উল্টে রইল। আর সমুদ্র তারার পায়ের রক্ত বন্ধ করতে পায়ে হাত দিলে সাথে সাথে হাতকে উঠে পা সরিয়ে নিল তারা। সমুদ্র ব্রু কুঁচকে তাকিয়ে বলল, কি সমস্যা? পা সরালে কেন? তারা আমতা আমতা করেই বলল, পায়ে হাত দিচ্ছেন কেন? আপনি আমার কত বড়? সমুদ্র জোর করে তারার পাটা হাতে নিল। পরক করতে করতে বলল, একে তো এত বড় কাজ করেছ, তার উপর বড়দের মতো কথা বলছ? তারা ঠোঁট উল্টে চুপ করে রইল। সমুদ্র পা দেখে রেগে তাকালো তারার দিকে। তারপর বলল, কতটা কাটলো? কে বলেছিল তোমাকে দাবটির উপর দিয়ে লাফিয়ে যেতে? তারা সমুদ্রের দিকে তাকালো। এমন রাগ করতে কখনোই সমুদ্রকে দেখেনি। নিঃসন্দেহে প্রচণ্ড ক্ষেপে আছে তার উপর। সমুদ্র আবারও বলে উঠল, আমার বাসায় থাকতে তো এত বড় ব্যথা পাওনি, ভাগ্যের সেলাই লাগেনি। সেলাইয়ের কথা শুনে ভয় পেয়ে গেল তারা। ভয়ার্ত চোখে তাকিয়ে রইল সমুদ্রের দিকে। সমুদ্র তারার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, আমি সব বাবাকে বলবো তো, বলবো যে তোমার বৌমা দা বটির উপর লাফাচ্ছিল। এদিকে তারার মাথায় এখনও সেলাইয়ের চিন্তা করছে। ভয়ে ভয়ে বলল, আমি আর যাব না, তবুও সেলাই কইরেন না। সমুদ্র অবাক হয়ে তাকিয়ে রইল তারার দিকে। তারার ভয়টা বুঝতে পেরে বলল, কিসের সেলাই? সেলাই লাগবে না তো। তারা কাঁদো কাঁদো গলায় বলল, আপনি তো মাত্রই বলেছেন। সমুদ্র উঠে দাঁড়ালো। তারপর বিছানায় উঠে বসে তারাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, আমি বলেছি সেলাই যে লাগেনি এটাই অনেক। তারা সমুদ্রের দিকে সলসল চোখে তাকালো। তারপর বলল, আমি আর করব না। সমুদ্র তারাকে বুকে জড়িয়ে নিল। তারাও ভয় পেয়ে সমুদ্রের বুকে মুখ গুজে রইল। এই মুহূর্তে এর থেকে সেফ জায়গা আর নেই ও জানা মতে। সমুদ্র হাতে থাকা রুমালটা তারার পায়ে চেপে রেখে বলতে লাগলো, তারা, তোমাকে এসব শব্দে অভ্যস্ত হতে হবে। এত ভয় পাওয়া, কেঁদে দেওয়া চলবে না, বুঝতে পারছো? তারা বুকে মুখ গুজে মাথা নাড়ল। সমুদ্র মুচকি হেসে নিজের ব্যাগ থেকে বের করা ফার্স্ট এড বক্স থেকে ওষুধ নিয়ে তারার পায়ে লাগালো। সাথে সাথে কেঁপে উঠল তারা। সমুদ্রের শার্টের কলার চেপে ধরে বলল, আহ! সমুদ্র ব্যস্ত হয়ে গেল। তারার দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, ইস, জ্বলছে। তারা চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। চোখ বন্ধ করে রেখে হ্যাঁ বোধক মাথা নাড়ল। এই মুহূর্তে সমুদ্রের বুকের ভিতর ঢুকে যেতে পারলে মনে হয় খুব ভালোই হতো। সমুদ্র তারার পায়ে ব্যান্ডেজ করে দিল। তারপর বলল, আর কখনো যেন না দেখি এমন কাজ করতে। আর তোমাকে রান্না করার কথা কে বলেছিল? হ্যাঁ? তারা সমুদ্রের বুক থেকে সরে এসে সামনাসামনি বসল। তুতলিয়ে বলল, আমি গিয়েছিলাম। সাথে সাথে সমুদ্রের গম্ভীর কণ্ঠ, মিথ্যে কথা বলছো? তারা ঠোঁট উল্টে চুপ করে রইল, কারণ সে তো ধরা পড়ে গিয়েছে। সমুদ্র তারার গোমটা ঠিক করতে করতে বলল, তোমার মুখ দেখেই আমি সত্য মিথ্যে বুঝতে পারি আদরিনী। বলো, কে যেতে বলেছিল? রান্না করতে যাইনি। তাহলে রান্নাঘরে কি করছিলে? ওই কুসুম কি করে সেটাই দেখতে গিয়েছিলাম। আবারও মিথ্যে কথা? এভাবে পরপর ধরা খাওয়ায় থতমত খেয়ে যায় তারা। মাথা নিচু করে বলল, আসলে আপনি তো কিছু খাবেন, তাই দেখতে গিয়েছিলাম কিছু রান্না হলো নাকি। তখন কুসুম বলেছিল লবণের কোটা আনতে, আর ওইটা দা বটির পার হয়ে আনতে হতো। তাই তাই তুমিও লাফাতে লাফাতে ওইটা পার করতে গেলে। আসলে এত আসল নকল করতে হবে না। আগে এটা বলো যে আমি কি বলেছিলাম খিদে পেয়েছে? তারা মাথা নিচু করে রইল। সমুদ্র আবার একই প্রশ্ন করতে না বোধক মাথা নাড়ালো। তারপর বলল, না। সমুদ্র আদুরে গলায় বলল, তাহলে গেলে কেন বউ? না গেলেই তো আর এমনটা হতো না। দেখলে কতটা রক্ত বের হয়ে গেল। ও, আপনি তো খিদে সহ্য করতে পারেন না।
বাসায় অনেক রাগ দেখান, তাই আমি তাড়াতাড়ি করে খাবারের ব্যবস্থা করতে গেছিলাম। বাবা, আমার বউ তো বড় হয়ে গেছে, আপনার তো কষ্ট হয়। সমুদ্র মুচকি হেসে তারা নরম হাত দুটো ধরে বলল, তুমি আমার সাথে থাকলে কোনো কষ্ট হবে না, আর কখনোই আমাকে না বলে কোথাও যাবে না, মনে থাকবে? থাকবে। এখন একটু হেসে পেল তো। তারা মুখ ফুলিয়ে রইল। সমুদ্র তারার পেটে সুড়সুড়ি দিয়ে বলল, হাসো হাসো। তারা অভিমান বলে হু হু করে হাসতে লাগলো। সমুদ্র তারার সাথে তাল মিলিয়ে সুড়সুড়ি দিয়ে যাচ্ছে। এক সময় হাঁপাতে হাঁপাতে তারা বলল, আর না না। আরও রাগ করবা? না। রান্নাঘরে এসে কুসুমকে ঝাড়ি মারলেন জাহানারা বেগম। রেগে বললেন, পা বেশি কাটলো না কেন? আমি তো এইমাত্র দেখে আইলাম কি সুন্দর করে ওষুধ লাগাই দিতেছে। কুসুম চুলায় খড়ি ঢুকিয়ে উঠে দাঁড়ালো। মাকে উদ্দেশ্য করে অবাক হয়ে বলল, মানে? বলি তুই কি আগুন লাগাবি নাকি ভালোবাসা বাড়াইবি? আম্মা, আমি তো দা খাড়া করাই রাখছিলাম, কিন্তু ওই যে তারার বর আইসেই তারাকে কোলে নিয়ে গেল গা। তারার উপরে রাইগা আসিল। আমি ভাবছি ঝগড়া লাগবো, তোরে দিয়ে কিচ্ছু হইব না, যা করার আমারই করতে হইব। কি করবেন শাশুড়ি আম্মা? পিছন থেকে সমুদ্রের আওয়াজ শোনা মাত্রই কেঁপে উঠলেন জাহানারা বেগম। ডুব গিলে পিছনে ফিরলেন। কুসুম তাড়াতাড়ি চুলার সামনে বসে পড়ল। সমুদ্র আরেকটু এগোতেই জাহানারা বেগম বললেন, বাবা তুমি এখানে, এই রান্নাঘরে? সমুদ্র মুচকি হাসল। তারপর বলল, এটা আমার প্রশ্নের উত্তর নয়। আমার প্রশ্নটা হলো, আপনি কি করার কথা বলছেন? জাহানারা বেগম জোরপূর্বক হেসে বললেন, ওই রান্না করার কথাই কইতাছিলাম। কুসুম পারে না তো, তাই কইতাছিলাম ওর দ্বারা কিচ্ছু হইব না, আমারই করতে হইব। সমুদ্র বাঁকা হেসে বলল, ইস, তাহলে তো আজ আপনার হাতে রান্না খাবো শাশুড়ি আম্মা। নিন, শুরু করুন। থতমত খেয়ে গেলেন জাহানারা বেগম। জোরপূর্বক হেসে বললেন, আমি রাঁধতাছি, এখন তুমি যাও গা। কেন? তুমি হইল আহমেদ সাহেবের ছোট ছেলে, তুমি কিনা রান্নাঘরে থাকবা? সমুদ্র হাত ভাঁজ করে ঠোঁটে এলিয়ে হেসে বলল, আমার কোনো সমস্যা নেই, আপনি রান্না করেন, আমি দেখব। জাহানারা বেগম চুপ করে দাঁড়িয়ে রইলেন। সমুদ্র তাচ্ছিল্য হেসে বলল, শুনুন শাশুড়ি আম্মা, আপনাকে এখন আমি কিচ্ছুই বলবো না। হ্যাঁ বলবো, সময় এলে তারপর। আপনাকে কিছু বললে আমার তারা কষ্ট পাবে, তাই আপনাকে কিছুই বলবো না, কিন্তু একটা কথায় সাবধান করব। জাহানারা বেগম সমুদ্রের দিকে তাকালেন। সমুদ্র গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ থেকে দূরে থাকবেন, আর আপনার মেয়েকেও বলে দিবেন আপনাকে তারা ভালোবাসে, কিন্তু আপনি তো সেটা যোগ্যই নন। আর নেক্সট টাইমে যদি ওর কোনো কষ্ট বা অ্যাক্সিডেন্ট হয়, কাটাছাড়া হয়, পরেরটা পরে খুব ভালো করেই বোঝাবো শাশুড়ি আম্মা। জাহানারা বেগম হেসে বললেন, এসব তুমি কি কইতাছ বাবা? আমি কেন? মাঝপথে জাহানারা বেগমকে থামিয়ে দিল সমুদ্র। তারপর বলল, আমাকে তারার মতো অবুঝ ভাববেন না। ও বাচ্চা একটা মেয়ে, তাই ওকে যা বলেছেন তাই বুঝেছে, কিন্তু আমি তো আর তেমনটা না। তাই আমার বউয়ের থেকে দূরেই থাকবেন। আমার বউয়ের যদি আর কোনো ক্ষতি হয় আপনাদের দ্বারা, তবে। জাহানারা বেগম কেঁপে উঠলেন। সমুদ্র তাদের দিকে তাকিয়ে রাগে দৃষ্টি নিক্ষেপ করে স্থান ত্যাগ করল। জাহানারা বেগম রেগে বললেন, আইজ না হোক কাইল, তোমাকে তো আমি আলাদা করুমই। এত অহংকার থাকবো না তোমার বউরি নিয়া। সমুদ্র বিছানা থেকে উঠতে নিলেই দৌড়ে আসে সমুদ্র। তারাকে চোখ রাঙিয়ে বলে ওঠে, এসব কি করছো? তারাও অসহায় চোখে তাকিয়ে বলল, আমি বাহিরে যাব, পায়ে ব্যথা লাগবে। লাগবে না, আমার এসবের অভ্যেস আছে। সমুদ্র বেশ অবাকই হলো। তার মানে এর আগেও তার আদরিনীকে এসব সহ্য করতে হয়েছে? তারাকে নামতে দেখে সমুদ্র চেপে ধরে বলল, আগের দিন চলে গেছে, এখন তুমি মিসেস আহমেদ, তো চুপচাপ মিস্টার আহমেদের কথা শুনবে। ওকে মিস্টার আহমেদ। সমুদ্র মুচকি হাসল। তারার হাতে নিজের ফোনটা দিয়ে বলল, বসে বসে গান দেখতে থাকো, আমি চেঞ্জ করি। আচ্ছা ঠিক আছে। তারা বসে বসে গান দেখতে লাগলো, আর সমুদ্র ততক্ষণে চেঞ্জ করে নিল। তারার পাশে বসতেই হঠাৎ দরজা দিয়ে প্রবেশ করলো তারার মামি। তারাকে উদ্দেশ্য করে কাঁদো কাঁদো গলায় বললেন, তারা। মামির গলা শুনে ফোন থেকে মাথা তুলে মামির দিকে তাকালো তারা। সমুদ্র দরজার দিকে তাকিয়ে। মামি এগিয়ে আসতে তারাও কান্নারত অবস্থায় বলল, মামি। মামি তারার পাশে বসতে বসতে বললেন, কেমন আছিস তারা? তারা সমুদ্রের দিকে ফোনটা এগিয়ে দিয়ে মামিকে জড়িয়ে ধরে বলল, অনেক ভালো, ওখানে সবাই ভালো, তুমি কেমন আছো? আছি আগের মতোই। সমুদ্র সামনে থেকে মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমি তোমারে খেয়াল করি নাই, রাগ কইরো না। না না, রাগ করিনি।
এতদিন পরে মেয়েকে দেখে এমন করাটাই স্বাভাবিক। মামি মুচকি হেসে সায় জানালেন। তারার পায়ের দিকে চোখ যেতেই হাসি মিলিয়ে গেল তার। ব্রুকুসকে বলল, পায়ে কি হয়েছে জামাই বাবা? সমুদ্র তারার পায়ে হাত বুলিয়ে বলল, আর বলবেন না, রান্নাঘরে দা বটির উপর দিয়ে লাফিয়ে যাওয়ার সময় পা কেটে গেছে। আতকে উঠলেন তারার মামি, মুখে হাত দিয়ে বললেন, সে কি, বেশি লাগেনি তো? সমুদ্র তারার দিকে একবার তাকিয়ে বলল, সেলাই যে লাগেনি এটাই অনেক। তারার মামি অসহায় গলায় বললেন, এমন তো প্রায়শই হয়। তারার মা তো সাথে সাথে তারার মামির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। গুম গলায় বলল, উফ, বাদ দাও তো, আমায় ঘুম পাড়িয়ে দাও, কতদিন তোমার কোলে ঘুমাই না। সমুদ্র তারার কথা শুনে মুচকি হাসল। তারার মামি তারার মাথায় হাত বুলাতে লাগলেন। দেখতে দেখতে ঘুমিয়ে গেল তারা। তারার মামি সমুদ্রকে উদ্দেশ্য করে বললেন, বাবা, তোমারে তারার পরিবার সম্পর্কে জানাতেও তো হইব, শুনবা? সমুদ্র মাথা নাড়ালো। সে জানতে চায়। সমুদ্র জানতে চায় সবটা, তারার পরিবার, তারার অবুঝতা, সব কিছুরই কারণ। তারার মামি একটা জোরে নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলেন, তারা জীবনটা শুরু কিন্তু গ্রামে নয়, ঢাকা শহরেই। খুব ভালোই ছিল মেয়েটা বাবা মার সাথে। ও যখন ক্লাস 5-এ পড়ে তখন ওর মা মারা যায়। খুব মনমরা হয়ে থাকতো। বাবাও কাজের উদ্দেশ্যে বাহিরে যেত। তো একদিন এই গ্রামের কিছু জমির কাজ নিয়ে ওর বাবাকে এখানে আসতে হতো। এখন তারাকে একা ফেলে কিভাবে আসে, তাই তারাকেও সাথে করে নিয়ে আসে। তাহলে জাহানারা বেগমের সাথে বিয়ে কিভাবে হলো মামি? বলছি, জাহানারা বেগম মানে ভাবির স্বামী মারা গিয়েছে তখন 2 বছর। একটা মেয়ে রয়েছে, নাম কুসুম। এত বড়লোক মানুষকে গ্রামে আসতে দেখে ইচ্ছে করে ফাঁসিয়ে বিয়ে করে। গ্রামের লোক ক্ষেপে গিয়েছিল। কেন সেটা তো বুঝতেই পারছো বাবা, খোলাসা করে আর কি বলবো। বলতে বলতে হালকা ইতস্ত করেন মামি। সমুদ্র বিষয়টা সামাল দিয়ে বলল, এত খারাপ এ জাহানারা বেগম? তারপর এদিকে গ্রামে থাকায় ব্যবসায় অনেক বড় লস খায়। এখানে ছোটোখাটো ব্যবসা শুরু করে আর তারাকে এখানের একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয়। তবে তারার সাথে জাহানারা প্রথমে ভালো ব্যবহার করলেও আস্তে আস্তে তার ব্যবহার পাল্টাতে থাকে। তারার বাবা মারা যাওয়ার পরপরই স্কুল থেকে ছাড়িয়ে মেয়েটাকে কাজে লাগিয়ে দেয়। সারাদিন কাজে ব্যস্ত করে রাখে মেয়েটাকে। এটারই সুযোগ নিয়েছে জাহানারা। বাবা মারা যাওয়ার পরেই মানুষকে নিয়ে আসতো তারাকে দেখতে। কিন্তু আমি অনেকবার তাড়িয়েও দিয়েছি, কিন্তু তোমার বাবা খুব ভালো মানুষ। উনি বলেছিলেন যে তারা ভালো থাকবে, আর সত্যিই বলেছিলেন। বলে মুচকি হাসলেন মামি। সমুদ্র হেসে সায় দিল। মামি আবারও বলতে লাগলেন, তারার উপর কম অত্যাচার করা হয়নি। মেয়েটাকে দিয়ে রান্নাও করিয়েছে। ও প্রথম প্রথম এসব পারতও না, আমি সাহায্য করতাম লুকিয়ে। পরে আস্তে আস্তে পারদর্শী হয়েছে। জাহানারা তারার রূপটাকে কাজে লাগিয়ে বড়লোক হতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা বাঁচিয়ে নিল তারাকে। অত্যাচারের কথা শুনিয়ে সমুদ্রের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। তার আদরণীর উপর এত চাপ পড়েছে। রাগটাকে কন্ট্রোল করে মনে মনে বলল, কন্ট্রোল সমুদ্র। জাহানারা আর কুসুমকে তো পরে দেখছি, আর তারার একটা স্বপ্ন আছে জানো? সমুদ্র না বোধক মাথা নাড়ল। না, সে তো জানে না। তারা তাকে এ বিষয়ে কিছু বলেনি। মামি হালকা হেসে বললেন, তারার গানের গলা অসাধারণ, ওর গান শুনুনি? সমুদ্র অবাক হয়ে তাকিয়ে রইল তারার মুখপানে। এই কথা তো তারা তাকে বলেইনি। না তো, ভবিষ্যতে অনেক গানের স্কুল খোলার ইচ্ছে ওর, কিন্তু এটার জন্যও তো পড়াশোনা লাগবে। ওর মায়েরও ইচ্ছে ছিল, ওর মাও অনেক সুন্দর গান গাইতো। মেয়েটার খুব শখ ছিল গো, সৎ মায়ের অত্যাচারে একদম হাল ছেড়েই দিয়েছে। মামির কথা শুনে সমুদ্র মনে মনে প্রতিজ্ঞা করে যে সে তারার এই ইচ্ছেটা পূরণ করার যথাসাধ্য চেষ্টা করবে। মনের ইচ্ছে অনুযায়ী সমুদ্র বলতে লাগলো, আচ্ছা মামি, তার মানে তারা গ্রামের মেয়ে নয়, ও নিজেও শহরেরই সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে। হ্যাঁ, তাই তো ও এতটা অবুঝ। এসব সংসার, প্রেম, ভালোবাসা, শ্বশুরবাড়ি, এসব সম্পর্কে ওর খুব একটা জ্ঞান নেই। ওর মা তো এসব শেখানোর আগেই চলে গেলেন, আর সৎ মা তো রান্না করিয়েই মারে। সেক্ষেত্রে কুসুম কিছুটা আলাদা, কিছুটা না, পুরাটাই। মহা তুরুন্দর মেয়েও, জানো তো না, পুরো গ্রামের ছেলেদের পিছনে ঘোরায়। আর তারা শহরের মেয়ে বলেই এত ভালো করে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে। হ্যাঁ, তারার কথা বলা অনেক সুন্দর, কুসুমের মতো না। বাপরে, ভাগ্যিস তারার পিছনে কেউ পড়েনি। বলে মাথা চুলকায় সমুদ্র। মামি হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, তারা তো বাচ্চা একটা মেয়ে, বয়স হওয়ার আগেই তো বিয়ে দিতে পাগল হয়ে গেল ওর মা। কিছুটা চিন্তিত গলায় বলল সমুদ্র।
মামি হালকা হেসে তারার মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা তবে এখন আসি বাবা। মামি আমাদের বাসায় যাবেন কিন্তু। মামি মন ভরে হাসলেন। সমুদ্রের কথায় ভীষণ খুশি হয়েছেন উনি। এমন নিরহংকার ছেলে তারার ভাগ্যে পড়েছে। কথাটা ভেবেই আনন্দ হচ্ছে। মুচকি হেসে বললেন, সংসারের কাজেই তো বাসি না, তারপরেও সময় হলে যাব। আহমেদ সাহেবও বলেছেন। অবশ্যই। তারা, আমি, বাবা, জেসি সবাই খুব খুশি হব। তবে এখন আসি বাবা। আচ্ছা। মামি বের হয়ে গেলেন। সমুদ্র মুচকি হেসে তারার মাথাটা নিজের কোলে তুলে নিল। মাথায় হাত বুলিয়ে বলল, কত কষ্ট করতে হয়েছে তোমার, তাই না? আর কখনোই কষ্ট পেতে দিব না তোমাকে তারা। দেখো। সমুদ্র তারার মেহেদি রাঙানো হাতটা নিয়ে চুমু খেলো। কেঁপে উঠল তারা। সমুদ্র ঠোঁট ছুঁয়ে বলল, এই ছোট্ট হাতগুলো দিয়ে এত কাজ করিয়েছে। আর কখনো তোমাকে রান্নাঘরেই যেতে দিব না বউ। বলতে বলতে সমুদ্রের চোখ গেল তারার পায়ে। অল্প রক্ত বের হয়ে ব্যান্ডেজটা ভিজে আছে। সমুদ্র তারার মাথায় হাত বুলিয়ে বলল, পাটা ব্যথা করছে তাই না? করবে নাই বা কেন? কতটা কেটেছে বলো তো? আর হতে দিব না। পারলে সারাদিন কোলেই বসিয়ে রাখবো। তবু এই শরীরটাকে এত কষ্ট দিব না। আদরিনী। বলে তারার হাতে আবারও চুমু দিল সমুদ্র। তারা কোলে আরাম পেয়ে কোমর জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেল। সমুদ্র মুচকি হাসল। পানি যাতে না পায় তারা, বুঝছস? কুসুম মাথা নাড়ালো। মায়ের কথায় সায় দিয়ে বলল, হ একদম, তুমি যা কইবা তাই হইব আম্মা। জাহানারা বেগম বিশ্রী একটা হাসি দিয়ে বললেন, এবার দেখি তারাই কাটা পানি কেমনে নিজের স্বামীরে পানি আইনা দেয়। হ, জামাইয়ের কষ্ট তো সহ্যই হয় না বেডির। এখনই দেখা যাইব। টিউবওয়েলই নষ্ট। কিন্তু আম্মা, টিউবওয়েল ঠিক করতে তো আমাগোর টাকাই লাগবো। জাহানারা বেগম মেয়েকে ধমক দিয়ে বললেন, সেইটা তোর ভাবতে হইব না। পানি না পাইয়া টিউবওয়েল ঠিক করতে সমুদ্রেই টাকা দিব। জাহানারা বেগম মেয়েকে নিয়ে চলে গেলেন। এদিকে তারা ঘুম থেকে উঠে নিজেকে সমুদ্রের কোলে পেল। হাই তুলে উঠে বসল। সমুদ্র বিছানায় হেলে ঘুমিয়ে আছে। তারা গালে হাত দিয়ে ভাবল, আমি তো মামির কোলে ছিলাম, এখানে কিভাবে এলাম? তারা বিছানা থেকে নেমে পড়ে। পায়ে একটু ব্যথা করছে, কিন্তু না হাঁটলে তো ঠিক হবে না, এমনটাই চিন্তা তারার। আগেও অনেক ব্যথা পেয়েছে হাতে পায়ে, তাই তার অভ্যাসও রয়েছে। সমুদ্রের দিকে তাকিয়ে ভাবে, উনি হয়তো গোসল করেননি। করবে কি করে? টিউবওয়েল থেকে পানি বের করে তো দিতে হবে। ওনার তো আবার গরম সহ্য হয় না, কখন থেকে এখানে বসে আছে। তাই আবারও বিছানায় উঠে গামছা নিয়ে সমুদ্রের গলা মুখ মুছে দিল। লোডশেডিংয়ের ভীষণ ঘেমে গেছে ও। তারা খেয়াল করলো সমুদ্র লাল হয়ে গেছে। তাই তারা হাসতে হাসতে ভাবল, মা বলেছিল বউরা লাল টুকটুকে হয়, কিন্তু এখানে তো মিস্টার আহমেদ লাল টুকটুকে, মানে বর। কিছুক্ষণ ভেবেই হাসলো তারা। চার্জার টেবিল ফ্যান লাগিয়ে নেমে পড়ল বিছানা থেকে। জুতা পরে গেল পানির ব্যবস্থা করতে। নিজেরও তো গোসল করতে হবে। মনে মনে ভেবে নিল, প্রথমে আমি গোসল করব, তারপর ওনার জন্য পানি রাখবো, আর উনি গোসল করবেন। ততক্ষণে উনি ঘুমাতে থাকুক। তারা টিউবওয়েল চাপলো ঠিকই, কিন্তু পানি এলো না। ভীষণ অবাক হলো সে। রান্নাঘরে গিয়ে কুসুমকে বলল, আপা, পানি আসছে না তো। কুসুম হালকা হাসলো, তার মানে টোফ কাজে লেগেছে। তবুও চিন্তিত হয়ে বলল, কি কস, নষ্ট হইয়া গেল নি? হতে পারে, দেখে যাও তো। আচ্ছা, আমি আইতাছি, তুই যা। তারা আবারও টিউবওয়েলের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণেও কুসুম না আসায় তারা ভাবতে লাগলো, পুকুরে চলে যাই, পরে বাবা যাবে যে মিস্টার আহমেদ কিভাবে গোসল করবেন, আগে আমি করে ফেলি। ভীষণ মাথা ঘুরছে। বলতে বলতে তারা পুকুরে চলে গেল। তাদের বাসা থেকে একটু দূরেই অনেক বড় একটা পুকুর রয়েছে। তখন প্রায় দুপুর গড়িয়ে এসেছে। তারা পুকুরের ঠান্ডা আরামদায়ক পানিতে নেমে পড়ল। এদিকে ঘুম ভেঙে তারাকে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল সমুদ্র। মেয়েটাকে না করেছিল এমন কাটা পানি বিছানা থেকে নামতে। কোন মাতব্বরি করতে গেছে আল্লাহই জানে। সমুদ্র তাড়াতাড়ি করে নামতে গিয়ে প্যান্টটা খেয়াল করলো, আর গামছাও। ব্রুকুসকে ভাবল, এটা তো এখানে ছিল না, কে দিল তাহলে? পরক্ষণেই আবার হেসে ফেলল। মাথা চুলকে বলল, নিশ্চয়ই তারার কাজ, ঘামও মুছে দিয়েছে পাগলিটা। সমুদ্র জুতো পরে বাহিরে বের হয়ে এলো। আশেপাশে তারা, জাহানারা বেগম বা কুসুম কাউকে দেখতে পেল না সে। মূলত ওরা দুইজন মিলে পাশের বাড়িতে গিয়েছে, যেন এবার দুর্ঘটনার পর ওদের সমুদ্র সন্দেহ না করে। সমুদ্র তারার নাম নিয়ে খুঁজতে লাগলো। অবশেষে খুঁজতে খুঁজতে সে পুকুরের সামনে এসে পৌঁছালো। পায়ের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কই গেল আমার তারা?
আসমকা সামনে তাকাতে চোখ জোড়া আটকে গেল সমুদ্রের। তারা ডুব দিয়ে উঠছিল। আর দেরি না করে ফোন বের করে আলারে কয়েকটা পিক তুলে নিল সমুদ্র। মুগ্ধ হয়ে তাকিয়ে ভাবল, আর কত রূপে আমাকে ঘায়েল করবে আদরিনী। আবারও ভাবল, কিন্তু এভাবে আমার মতেই কেউ দেখছে না তো ওকে। ইস, তারাটা পারেও। এভাবে পুকুরে গোসল করছে কেন মেয়েটা? ও আমার সম্পত্তি। ভেবেই সমুদ্রে এগিয়ে গিয়ে ডাকলো তারাকে। তারাও পেছন ফিরে সমুদ্রকে দেখে বলল, আপনি? ঘুম ভেঙে গেল? এসব কি করছো তুমি? তোমার পায়ে মাটি লাগবে। আরে লাগবে না, গোসল করছি। আপনি যান, আমি আসছি। মোটেও না, উপরে আসো, গোসলটা শেষ করি। সমুদ্র হালকা ধমক দিয়ে বলল, তারা? তারা মন খারাপ করে উঠতে লাগলো। সিঁড়ির কাছে এসে হাত বাড়িয়ে বলল, তুলুন। সমুদ্র সিঁড়ি দিয়ে নিচে নেমে তারার হাতে হাত রাখতেই টেনে নিচে ফেলে দিল তারা। থতমত খেয়ে গেল সমুদ্র। তাড়াতাড়ি করে কোমর জড়িয়ে ধরল তারার। সমুদ্র তারার কোমর জড়িয়ে ধরে পুকুরে অনেকগুলো ডুব দিল। বারবার ওঠার সময় হাঁপিয়ে উঠেছে তারা, তবুও সমুদ্র থামছে না। মুচকি হেসে ডুব দিয়ে যাচ্ছে তারাকে নিয়ে। অবশেষে পঞ্চম ডুব দিয়ে থামল সমুদ্র। পুকুরের মাঝে কোমর জড়িয়ে দাঁড়িয়ে রইল তারার। তারা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, কি করছিলেন? মেরে ফেলবেন নাকি? সমুদ্র মুচকি হেসে তারার কপালে পড়ে থাকা বেজার চুলগুলো সরিয়ে বলল, না, একটু শাস্তি দিচ্ছিলাম। তোমাকে কি মারা সম্ভব আমার পক্ষে? তারা সমুদ্রের দিকে মায়া ভরা আঁখি জোড়া নিয়ে শুধালো, শাস্তি? সমুদ্র মাথা নাড়ালো, শাস্তি, আমাকে টেনে ফেলার শাস্তি। আসলে হয়েছে কি? তারাকে থামিয়ে দেয় সমুদ্র। বেজা স্নিগ্ধ ঠোঁট বরাবর আঙ্গুল ঠেকিয়ে বলে ওঠে, আসল নকল করতে হবে না আর। তারা সমুদ্রের আঙ্গুলের দিকে একবার তাকিয়ে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র ওর দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃষ্টির মানে তারা বুঝল না, তবে এতটুকু বুঝল, বড্ড মায়া সমুদ্রের চোখে মুখে, বড্ড বেশি মায়া। আর সমুদ্র, সে তো নতুন রূপে তারাকে এত কাছে পাওয়ার কথা ভাবতেও পারিনি। এতক্ষণ করা আফসোসটা তারাই পূরণ করলো। তারা ওকে যদি না টান দিত তাহলে হয়তো আজ এমন মায়ামোহ রূপটা দেখে পেট ভরতে হতো, শুয়ে নয়। সমুদ্র আবার ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে গালে 2 হাত রাখলো। তারপর আস্তে করে বলল, কি আছে তোমার মাঝে? কেন বারবার আটকে ফেলো আমাকে? তারা গোল গোল চোখ করে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। হাত জোড়া সমুদ্রের কলারে। সমুদ্র আসমকা তারার কোমর ছেড়ে দিল। সাঁতরে উপরে উঠতে উঠতে ভাবল, আরও কিছুক্ষণ থাকলে আমি কন্ট্রোল হারিয়ে ফেলব। এদিকে সমুদ্রের এমন বিহেভিয়ার বুঝতে পারে না তারা। সেও সাঁতরে উপরে চলে আসে। সমুদ্র তারার দিকে তাকিয়ে বলল, ঘরে গিয়ে চেঞ্জ করবা চলো। তারা সমুদ্রের দিকে তাকিয়ে বলল, এখানে ছোট্ট ঘর আছে গোসল করে জামা চেঞ্জ করার জন্য। তো তারা এদিক ওদিক তাকিয়ে মাথা নিচু করে বলল, না মানে ওখানেই যাই। সমুদ্র তারার হাত ধরে কোলে তুলে নিয়ে বলল, কোনো প্রয়োজন নেই, ঘরে চলো। তারা চোখ বড় বড় করে এদিক ওদিক তাকাতে লাগলো। এভাবে বেজা অবস্থায় দুজনকে একসাথে দেখে ফেলেছে অনেকেই। সমুদ্র যে হাঁটতে শুরু করেছে। তারা লজ্জায় লাল হয়ে আমতা আমতা করে বলল, আমি হাঁটতে পারবো। সাথে সাথে সমুদ্রের জবাব, পারবে না? পারবো তো, আমি যা বলবো তাই, চুপটি করে বসে থাকো। তারা ইতস্ত হয়ে বলল, সমুদ্র দাঁড়িয়ে গেল। তারার কাছে মুখ নিয়ে ব্রু কুঁচকে বলল, হোয়াট? তারা চোখ নামিয়ে আস্তে করে বলল, সবাই দেখছে তো। সমুদ্র আবারও হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে বলল, দেখুক। তারা সমুদ্রের দিকে তাকিয়ে রইল। আর সমুদ্র ঘরে গিয়ে তারাকে দাঁড় করিয়ে দিয়ে বলল, তুমি চেঞ্জ করে নাও, আমি পাশের ঘর থেকে চেঞ্জ করে আসছি। তারা মাথা নাড়ালো, জি আচ্ছা। সমুদ্র ব্যাগ থেকে টি শার্ট আর ট্রাউজার বের করতে করতে বলল, পরে তোমার বিচার করব। বলে সমুদ্র বের হয়ে গেল। তারা দাঁড়িয়ে থেকে ভাবল, কিসের বিচার? বুঝলাম না তো। কাপড় পাল্টে রুমে আসতে থমকে গেল সমুদ্র। পা জোড়া যেন আটকে গেছে, নড়ছে না। সাথে আটকে গেছে চোখ জোড়াও। তারার মাঝে শান্ত আহমেদের দেওয়া গোলাপি রঙের কাপড় শাড়ি পরে নিজের চুল ছাড়তে ব্যস্ত তারা। গ্রামীণভাবে পড়ায় পেট বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে। লম্বা চুলগুলো কোমর ছাড়িয়ে হাঁটু স্পর্শ করছে। কিছু কিছু চুল ঘাড়ে লেপটে আছে। খালি পেটে লেগে আছে বিন্দু বিন্দু পানির ফোঁটা, যেন একটা আস্ত পদ্ম ফুল। সমুদ্র নিজের ঘরেই বসিয়ে রেখেছে। শুকনো ডোক গিলল সমুদ্র। বিড়বিড় করে বলল, আজ আমার কী যে হবে? এই মেয়ে তো আমাকে পাগল করে দিবে। অজান্তেই সমুদ্রের হাত নিজের বুকের উপর চলে গেল। বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল,
নিচ থেকে চুল দেখালেও যে এতটা ভয়ঙ্কর হবে জানলে আমি দেখতামই না। কী করব আমি? ও তো মেরেই ফেলেছে আমাকে। এদিকে চুল ঝাড়া শেষ করে পিঠে ছেড়ে দিল তারা। আয়নার সামনে দাঁড়িয়ে কাজল নিয়ে চোখে দিল। তারপর ব্যাগ থেকে লিপস্টিক বের করে অল্প নিয়ে হালকা ঠোঁট রাঙিয়ে দিল। শাড়িটা ঠিক করে বিছানায় বসে চুলগুলো মেলে দিল। এদিকে সমুদ্রের মনে উথাল পাথাল ঢেউ বয়ে যাচ্ছে। তারা অনেক সকালে উঠে জেসির রুমে গোসল করত বলে তারা চুলগুলো কখনোই দেখা হয়নি সমুদ্রের। এভাবে ভেজা অবস্থায় দেখে কেন যেন বুকের ভিতর থাকা হৃৎপিণ্ডটা চলছে দ্রুত গতিতে। অনেক ভেবে রুমে ঢুকলো সমুদ্র। ঢুকে ফোনটা হাতে নিল সে। তারা সমুদ্রকে আসতে দেখে বলল, আপনি তখন কি বলেছিলেন মিস্টার আহমেদ? আমি বুঝতে পারিনি। সমুদ্র ফোনের দিকে নজর রেখে বলল, কোনটা? ওই যে শাস্তি। সমুদ্রের আচমকা খেয়াল এলো শাস্তির কথাটা। তারাকে দেখে হাসিও পেল। নিজেই শাস্তির কথাটা মনে করিয়ে দিল। তারা অবশ চোখে তাকিয়েছিল। আর সমুদ্র তারার পাশে বসে পড়ল। আবার ভেজা ব্যান্ডেজের দিকে তাকিয়ে বলল, এটা কি বলো তো? ব্যান্ডেজ? ভেজা কেন? গোসল করছিলাম, আপনি তো দেখলেনি। আমাকে বলে গিয়েছিলে? তারা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, গোসল করতে গেলে বলে যেতে হয় নাকি? সমুদ্র তারার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, না, কিন্তু অসুস্থ শরীর নিয়ে গেলে বলে যেতে হয়। তারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, গোসল করলে কি হবে? কিছুই না, ব্যান্ডেজ ভিজে গেছে, এই যা, আবার শুকিয়ে যাবে। তারার এমন চিন্তা দেখে মাথায় হাত সমুদ্রের। তারার এমন অভ্যাসই হয়েছে যে ও এত বড় ব্যথাটাকে অবহেলা করছে। তারাকে ভয় দেখাতেই সমুদ্র বলল, কিছু হবে না তাই না? না, এমন করলে পায়ে ইনফেকশন হবে, পরে পা পচে যায়, এমনকি কেটে ফেলারও ভয় থাকে। তারা এবার থমকে গেল। ডোক গিলে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র তারার পায়ে বেজা ব্যান্ডেজে হাত দিল। তারা কাঁদো কাঁদো গলায় বলল, মানে আমার পা কাটতে হবে? সমুদ্র ব্যান্ডেজ খুলে ফেলল। স্যাবলন লাগাতে লাগাতে বলল, নিয়ম মানলে কাটতে হবে না। কেমন নিয়ম? এতগুলো নিয়ম তো বলা যাবে না, শর্টকাট একটা বলি। তারা অসহায় কণ্ঠে বলে উঠল, হ্যাঁ বলুন। আমার কথা মেনে চলো আর অনুমতি নাও, ব্যাস। তারা মাথা নাড়িয়ে বলল, একদম একদম। গুড গার্ল। আচ্ছা, পা কাটলে তো ব্যথা পাওয়া যায়, তাই না? সমুদ্র ব্যান্ডেজ করতে করতে বলল, অনেক, আর হাঁটতেও তো পারে না মানুষ। তারা আবারও ডোক গিলল। সমুদ্রের কাছে গিয়ে বুকে মাথা রেখে বলল, আমি আপনার সব কথা শুনব, তবুও পা কাটবেন না? সমুদ্র পুরো জমে গেছে, হাত যেন চলছে না। তারা এমন করে জড়িয়ে ধরবে সে ভাবতেই পারেনি। কাঁপা কাঁপা হাতে তারার ভেজা চুল স্পর্শ করল সমুদ্র। তারার শরীর থেকে একটা আলাদা মোহনীয় সুগন্ধ বের হচ্ছে। নরম রেশমি চুল স্পর্শ করতে চোখ বন্ধ করে ফেলল। আর সহ্য করা যাচ্ছে না, মন চাইছে চুলে মুখ ডুবে ইচ্ছে মতো ঘ্রাণ নিতে। তারার মাথাটা আরেকটু জড়িয়ে ধরে বলল, আমি থাকতে তোমার কিছুই হবে না আদরিনী, তোমায় আগলে রাখবো। তারার মনটা কেমন চটপট করে উঠল। ঝাঁকুনি দিয়ে উঠে আপাতমস্তক জোড়ে সমুদ্রের বুকে মুখ গুজে চোখ বন্ধ করেই রইল। পাশের বাসা থেকে আসার পথে তারা সমুদ্রকে ওভাবে পুরো দেখেছিলেন জাহানারা বেগম, এবং এখন উনি মাথায় হাত দিয়ে বিছানায় বসে আছেন। পাশে বসে থাকা কুসুম মাকে বাতাস করতে করতে বলল, ও মা, কি হইল তোমার? ও মা, কথা কও না কেন? কি হয়েছে? জাহানারা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, পুকুরে দেখোস নাই? কুসুম চোখ মুখ কুচকে ফেলল। নাকি স্বরে বলল, হ, দেখছি তো। সি সি সি, কি কারবার করলো দুইজনে। তারা পুরে বশ কইরা ফালাইছে সমুদ্রকে। এখন আর কি করবি? তুমিই কইয়া দাও। জাহানারা বেগম রেগে গেলেন। গরম চোখে বললেন, কি কমু আমি? বিয়ের দিন পটাইতে পারলি না? কুসুম আবারও নাকি স্বরে বলল, পাত্তাই তো দিচ্ছে না। তাহলে আর কি করবি? বইয়া থাক। বলে আবারও গালে হাত দিলেন জাহানারা বেগম। কুসুম মুখ বেংসি কেটে বলল, দূর দূর, এত কাহিনী কইরা কি হইতাছে? দুজন আরও মিলা যাইতাছে। কিছুই করার নাই, বইয়া থাক, তারার লটারি লাগছে। বলে দীর্ঘশ্বাস ফেললেন জাহানারা বেগম। আর কুসুম মুখ বেংসি কেটে মাকে বাতাস করতে লাগলো। কি আর করার, সব তো বেচতেই যাচ্ছে। সমুদ্র যে তারার প্রতি এতটা দুর্বল হয়ে যাবে সেটা তাদের চিন্তা ভাবনার বাহিরে ছিল, কিন্তু হলো তো সেটাই। সমুদ্র বসে বসে ফোন চালাচ্ছে, আর তারা মাথায় ঘোমটা টেনে রেডি হচ্ছে। ফোন চাপতে চাপতে সমুদ্র বলল, তারা, তোমাদের এখানে ঘোরার জায়গা নেই? আছে তো, অনেক আছে। কই, নিয়ে তো গেলে না?
তারা সমুদ্রের পাশে পা তুলে বসে পড়ল। উৎফুল্ল হয়ে বলল, কত জায়গা আছে, অনেক ভালো লাগবে। আগামীকাল বিকেলে যাবনি। আচ্ছা ঠিক আছে। মিস্টার আহমেদ? বলো বউ। তারা মাথা নিচু করে বলল, আমার বাবা জেসিয়াপুর কথা মনে পড়ছে। সমুদ্র তারার দিকে তাকিয়ে ভাবল, ইস, ওর সাথে কথা বলানো উচিত ছিল। ভেবে কল লাগালো শান্ত আহমেদকে। শান্ত আহমেদও যেন অপর পাশ থেকে কলের অপেক্ষায় ছিলেন। কল রিসিভ করে মুচকি হেসে বললেন, দে তারা মায়ের সাথে কথা বলি। সমুদ্র হেসে ফেলল। বাবার কথার উল্টো পিঠে বলে উঠল, মনের খবর কেমনে রাখো তারা মায়ের? মেয়ে তো। সমুদ্র তারার দিকে ফোন এগিয়ে দিল। তারা খুশি হয়ে ফোনটা নিয়ে কথা বলতে লাগলো। আর সমুদ্র গালে হাত দিয়ে তার বউকে দেখতে লাগলো। এই কয়েকদিনে শান্ত আহমেদকে যেন নিজের বাবাই বানিয়ে ফেলেছে তারা। এমনভাবেই সে কথা বলছে। আর সমুদ্র মনে মনে ভাবছে, এ মেয়ে আমার বউ, আমার, ওকে আমি সবার থেকে লুকিয়ে রাখবো। পরে যদি কেউ নিয়ে নেয় তো কি হবে আমার? আমার বউটা ভয় পাবে তো। সকাল থেকে এক প্রকার পাগলের মতো তারাকে খুঁজে চলেছে সমুদ্র, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। গতকাল রাতে তারাকে বুকে নিয়ে খুব শান্তির ঘুম হয়েছিল ওর, কিন্তু সকালে উঠে তারাকে নিজের বুকে না পেয়ে যেন আত্মার পানি উধাও হয়ে গেছে। এক প্রকার পাগল হয়ে যাচ্ছে। এদিক ওদিক খুঁজতে খুঁজতে কুসুমকে রান্নাঘরের সামনে দেখতে পেল সমুদ্র। সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কুসুম, তারা কোথায়? কুসুম নিজের মতোই কলসি নামিয়ে রাখতে রাখতে বলল, আমি কেমনে কমু? সমুদ্র দাঁতে দাঁত চেপে বলে উঠল, তুমি কিভাবে বলবে মানে? তুমিই তো বলবে। তোমার বোন কোথায় তুমি জানো না? আছে মনে হয় কোনো মানুষের বাড়িতে। মানে? জানি না আমি কই আছে। বলে কুসুম রান্না করে কাজ করতে চলে গেল। আর সমুদ্র রেগে সেখান থেকে বের হয়ে এলো। আর মনে মনে ভাবতে লাগলো, মেয়েটাকে না করেছিলাম আমি, যেন বিয়ে না হয় এ পা নিয়ে। খুঁজতে খুঁজতে পুকুরের কাছে চলে এলো সমুদ্র। সেখানেও তারা নেই। অবশ্য না থাকারই কথা। গতকাল পা কাটার বিষয়টা নিয়ে ভয় পেয়েছিল অল্প হলেও। তাহলে গেল কোথায়? ভেবে সমুদ্র চারদিকে তারাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একসময় মাঠের কাছে আসতে দেখতে পেল তারা হাতে জড়ি নিয়ে ফুল তুলছে। তারাকে দেখা মাত্রই মাথা গরম হয়ে গেল সমুদ্রের। এগিয়ে গিয়ে তারার বাহু ধরে নিচের দিকে ঘুরিয়ে নিল। হাতে জড়িটা পড়ে গেল মাটিতে। আর কাদা থাকায় নষ্ট হয়ে গেল তারার তুলে নেওয়া শিউলি, ডালিয়া, গাঁদা ফুলগুলো। তারা সেদিকে তাকিয়ে মন খারাপ করে বলল, কি হলো এটা? সমুদ্র তারার দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, এখানে কি করছো? তারা মন খারাপ করে ফুলগুলো থেকে তাকিয়ে রইল। সমুদ্রের কথা তার কান দিয়েই ঢুকছে না। শুধু আফসোস হচ্ছে ফুলগুলোর জন্য। সে না ছিঁড়লেও তো আরও কয়েকদিন থাকতো। তারাকে চুপ থাকতে দেখে সমুদ্র আবারও বলে উঠল, কি হলো, জবাব দাও। হাতে ব্যথা অনুভব করতে সমুদ্রের দিকে তাকালো তারা। চোখ মুখ কুঁচকে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আহ। সমুদ্র ছাড়ল না, বরং আরও চেপে ধরল তারার হাতটা। তারপর দাঁতে দাঁত চেপে বলল, আমার প্রশ্নের উত্তর চাই, উত্তর দাও। তারা সমুদ্রের দিকে ছলছল চোখে তাকালো। এতে সমুদ্রের মন গলল না। সে যে কতটা চিন্তায় ছিল এটা কি সে জানে? তারার হাত ধরে টানতে টানতে বাসার দিকে পা বাড়ালো। আর তারা নিঃশব্দে কেঁদে চলছে। আশেপাশের মানুষজন দেখে চলেছে। তারা মনে মনে ভাবছে, একটু আগেই বান্ধবীদের বলছিলাম যে আমার বর কত ভালো, আর উনি কিনা সবার সামনে এমন ব্যবহার করলেন। সবাই কি চোখে পড়েনি? সবাই নিশ্চয়ই হাসছে। এসব ভেবেই প্রচণ্ড কান্না আরও আসতে লাগলো তারার। সমুদ্র রাগের বশে তারার বাহু আরও শক্ত করে চেপে ধরে আছে। আর মনে মনে ভাবছে, ও সাহস কি করে হলো এভাবে না বলে যাওয়ার? যদি কিছু হয়ে যেত। ঘরে এনে দরজা লাগিয়ে দিল সমুদ্র। তারা বিছানায় গিয়ে মাথা নিচু করে বসে পড়ল। সমুদ্র তারার কাছে এসে নিজে কোমরে হাত রেখে রাগী গলায় বলল, এবার বলুন মহারানী, না বলে কোথায় গিয়েছিলেন? তারা আমতা আমতা করে বলল, ওই আসলে। সমুদ্র তারাকে মাঝপথে থামিয়ে দিয়ে ধমক দিয়ে উঠল, চুপ, একদম চুপ। নিজেকে কি ভাবো তুমি? বেশি বড় হয়ে গিয়েছ? তোমার মতো মেয়েকে তো। সমুদ্র ধমকে কেঁপে উঠল তারা। সমুদ্রের এমন রূপের সাথে মোটেও পরিচিত নয় সে। মাথা নিচু করে নিঃশব্দে কেঁদে চলেছে। সমুদ্র আবারও বলতে লাগলো, পারো তো শুধু এটাই, শুধু ভ্যাভ্যা করে কাঁদতে, সিস কাঁদুনে কোথাকার। বলতেই তারা নিজেকে সামলে নিয়ে চোখ মুছে ফেলল। জানালায় তাকিয়ে দেখলো তার বান্ধবীরা জানালায় দাঁড়িয়ে তাদেরকে দেখছে। এবার যেন আরও ভেঙে পড়লো তারা। সমুদ্রের প্রতি কেমন একটা খারাপ লাগা তৈরি হলো। সমুদ্র তারার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, চুপ করে আছো কেন? বলো।
কেন চুপ? এই মেয়ে, এই প্রথম তারাকে এই মেয়ে বলে ডাকায় তারা সমুদ্রের দিকে চলচল চোখে তাকালো আবারও। সমুদ্র এবার একটু ভড়কালো। রাগটা কি বেশি হয়ে গেল? তারার পাশে বসে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে টেনশনে রাখতে ভালো লাগে তাই না? না করেছিলাম তো আমি, বাহিরে যেতেই পা নিয়ে। গেলে কেন তাহলে? তারার কোনো জবাব না দিয়ে দরজা খুলে ঘর থেকে বের হয়ে গেল। সমুদ্র তারা যাওয়ার দিকে তাকিয়ে ডাকতে লাগলো, তারা, এই তারা, কই যাও? তারা কিছু না বলে চলে গেল সোজা পুকুর পাড়ে। আজও সে ওখানেই গোসল করবে। এদিকে জানালার দিকে চোখ যেতেই কতগুলো মাঝ বয়সী মেয়েদের দেখতে পেল সমুদ্র। ব্রুকুসকে বাহিরে বের হয়ে আসতে মেয়েরা পালাতে লাগলো। তখনই সমুদ্র ডেকে উঠল, এই দাঁড়াও তোমরা, কোথায় যাও? সবাই চলে গেলেও একজন দাঁড়িয়ে গেল, তারার মামাতো বোন, তারার সবচেয়ে ভালো বন্ধু। সমুদ্র তার দিকে এগিয়ে গেল। মেয়েটি সমুদ্রের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, কোন দুলাভাই? নাম কি? কি এর? তোমার নাম কি আপু? আপু বলাই আবার অস্বস্তিটা কমলো মেয়েটির। হেসে বলল, দুলাভাই, আমার নাম হইল পলা। ও আচ্ছা, পলা। তো তুমি কি তারার বান্ধবী? হ, বান্ধবীও আবার বইন। ওই যে তারা হইল আমার ফুফু আমার মাইয়া। সমুদ্র বুঝলো যে পলা হলো তার মামির মেয়ে। তারার মুচকি হেসে সায় জানালো। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তো তোমরা এখানে দাঁড়িয়েছিলে কেন? কোনো সমস্যা? তারা আমাকে কইছিল হের বর নাকি কত ভালো, অনেক বালা পাই হেরে। এখন দেখতেছি সবই মিথ্যা। মানে? হ, তারা ফুল তুলবার গিয়ে আমাকে কইছে হের বর মানে আপনি নাকি হেরে অনেক ভালোবাসেন, কিন্তু আমরা তো অন্য কিছু দেখছি। তোমরা যেমন ভাবছো তেমন কিছুই না। আমারে কইয়া লাভ নাই ক্যা, আমি জানি আপনি কিরাম, কিন্তু অন্যরা শুনছে হেরাই গ্রামে পাচার করব। সমুদ্র এবার ভাবতে লাগলো তারা এজন্যই বারবার জানালা দিকে তাকাচ্ছিল। নিজের অজান্তে কতটা কষ্ট দিল মেয়েটাকে। সবাই হাসবে এখন। সমুদ্র পলাকে উদ্দেশ্য করে বলল, তুমি গিয়ে সবাইকে বোঝাও না আপু। পলা কিছুক্ষণ গালে হাত দিয়ে ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কইয়া দেখি, তাহলে এখন আমি যাই। সমুদ্র সায় জানালো। পলা সেখান থেকে চলে গেল। সমুদ্র সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো, তারা কি রাগ করলো? ও কি কথা বলবে না আমার সাথে? এদিকে তারার হাত ধরে টেনে নিয়ে যেতে দেখে তো মহা খুশি হলেন জাহানারা বেগম। মেয়েকে নিয়ে নিয়ে পানির ডিব্বা খুলে বসলেন। পান চিবুতে চিবিতে বললেন, আমি আগেই কইছিলাম যে এরম ভালোবাসা টিকে না, দেখলি তো? কুসুমও খুশি হয়ে বলল, হ দেখছি আমি, তারারে যেই বকা দিতেছিল আমি তো মেলা খুশি হয়েছি। বিশাল পাখনা বাইর হয়েছিল না মাইয়াটার। হ মা, একটা কামেও হাত দেয় না, এখন বুঝবো কিরাম লাগে, বলেই হাসতে লাগলেন জাহানারা বেগম। কুসুমও মায়ের সাথে তাল মিলালো। গোসল শেষ করে ঘরে ফিরল তারা। চোখ দুটো হালকা ফুলে আছে। আইবার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে একবার বিছানার দিকে তাকালো। সমুদ্র ওর দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতে চোখটা নামিয়ে নিল তারা। নাক টেনে ভাবতে লাগলো, আমি জানতাম যে আমার মতো মেয়েকে কেউ এত ভালোবাসবে না। এতদিন শুধু নাটকই করেছেন আমার সাথে, আজকের ব্যবহার কখনোই আমি ভুলব না। সমুদ্র বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারার দিকে এগিয়ে আসতে তারা সেখান থেকে চলে এলো। বিছানায় বসে নিজে নিজে ব্যান্ডেজ করার চেষ্টা করতে লাগলো। সমুদ্রকে দেখে অল্প হলেও শেখার চেষ্টা করেছে। তা দেখে এগিয়ে এলো সমুদ্র। তারার পায়ে হাত দিতে সরিয়ে নিল তারা। সমুদ্র আবারও টেনে নিয়ে বলল, আমি করে দিচ্ছি। তারা আর কিছু বলল না। ওর ইচ্ছে করছে না সমুদ্রের সাথে কথা বলতে আগের মতো। আগে যেমন সমুদ্রের কাছে থাকতে ইচ্ছে করত, এখন আর তেমন ইচ্ছে নেই। সমুদ্র তারার পাটা ভালো করে দেখে বলল, মাটি আছে হালকা, পুকুরে গেছিলে? তারা কিছু বলল না, অন্যদিকে তাকিয়ে রইল। সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি না করেছিলাম না তোমায়, সমস্যা হতে পারে। পরে পা সমুদ্রকে থামিয়ে দিল তারা। মৃদু চিৎকার দিয়ে বলল, পা কাটতে হবে তো? আমি রাজি। আমার যদি পুরোটাই কাটতে বলা হয় তবুও রাজি। এসব কি তারা? আমার তো আর কেউ নেই এই পৃথিবীতে, তাই আমি নাই হয়ে গেলেও কিছু হবে না। একদিন দেখবেন আসমকা নাই হয়ে যাব। সমুদ্র অসহায় কণ্ঠে বলল, এসব বলে না বউ। আপনার মুখ বউ ডাকটা শুনতে আমার ভালো লাগছে না। এই মেয়ে ডাকটাই ঠিক ছিল, অন্তত আমার মতো মেয়ের জন্য। তারা? সমুদ্র ধমক দিয়ে উঠল। এই অবধি বিষয়টাকে স্থগিত না রেখে সর বসিয়ে দিল তারার নরম গালে। তারা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকালো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আদরিনী। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তীতে অংশে শেষ করে দেওয়া হবে।
পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।